এবছরই রোহিঙ্গাদের ভাষান্তরে পাঠাতে চায় সরকার, স্থানীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির তাগিদ। বিশ্বে একদিনে রেকর্ড 3,07,000 করোনা শনাক্ত, জানালো WHO। ভারতেই 93,000। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের শিকার ইউরোপ। স্পেনে প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে 10,000। জাপানের প্রধানমন্ত্রী পদে আবের উত্তরসূরি হচ্ছেন সুগা। পার্লামেন্টে আনুষ্ঠানিক ভোটাভুটি বুধবার। আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। এবছরের মধ্যেই রোহিঙ্গাদের কক্সবাজার থেকে ভাষান্তরে পাঠাতে চায় সরকার। এরই মধ্যে রোহিঙ্গাদের একটি দল সেখানে গিয়ে সুযোগ সুবিধা দেখে এসেছে। আবারও একটি দল নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পরবর্তীতে ভাষান্তরের সাথে যোগাযোগ ব্যবস্থাও উন্নত করা হবে বলে জানান তিনি। নোয়াখালীর ভাষান্তরে 2,312 কোটি টাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। সেখানে 1 লাখ রোহিঙ্গাকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে 5 সেপ্টেম্বর 40 রোহিঙ্গাকে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে। প্রথমে তারা সন্তুষ্টির কথা জানালেও ভাষান্তর থেকে ফিরে না যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে রোহিঙ্গারা। অবৈধভাবে বিদেশ পাড়ি দিতে গিয়ে আটক হওয়া প্রায় 300 রোহিঙ্গা এপ্রিল থেকে সেখানে বাস করছে। এবছর আরও পাঠানোর লক্ষ্য রয়েছে। আমার মনে হয় এরকম গো অ্যান্ড সি ভিজিট আরও যদি কয়েকটা অর্গানাইজ করা যায় এবং তারা যদি গিয়ে তাদের যারা সতীর্থ তাদেরকে যদি ভালো করে বোঝাতে পারে, তাহলে হয়তো এবছরের মধ্যেই আমরা শুরু করতে পারবো এই যে টেম্পোরারি রিলোকেশন। মূল ভূখণ্ড থেকে 30 কিলোমিটার দূরে ভাষান্তর। দুর্যোগ থেকে রক্ষা পেতে 13 কিলোমিটার দীর্ঘ ও 3 মিটার উঁচু বাঁধ তৈরি করা হয়েছে। রয়েছে 1,440টি একতলা ভবন, 120টি চারতলা আশ্রয়কেন্দ্র, স্কুল, মসজিদ ও খেলার মাঠ। এছাড়া মাছ চাষের জন্য 120টি পুকুর, হাঁস মুরগি পালনের জন্য খামারের ব্যবস্থা রাখা হয়েছে। এখন সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রোহিঙ্গাদের যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যে পরিকল্পনা সরকারের মাথায় হয়তো আছে, সেটি রোহিঙ্গাদের মাথায়ও যেন ধারণ করতে পারেন এবং সেটার একটা ভবিষ্যৎ জায়গাটা যেন তৈরি হয়। এটা মনে করার কোনো কারণ নেই যে এদেরকে কয়েক মাসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরে তারা প্রত্যাবাসিত হবেন। ওখানে স্থানীয় জনগণের সাথে মিলে এবং তারা কি করে তাদের ভবিষ্যৎ যে জীবিকা নির্বাহ করতে হয় সেগুলো করবেন, এইটির একটা ধারাবাহিকতা এখন থেকে তৈরি করতে হবে। সরকার বলছে রোহিঙ্গাদের অস্থায়ীভাবে ভাষান্তরে সরিয়ে নেওয়া হবে। পরিস্থিতি তৈরি হলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সেনাদের সন্দেহজনক গতিবিধির প্রেক্ষিতে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে প্রতিবাদপত্র দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল থেকে সীমান্ত এলাকায় অন্তত 3টি পয়েন্টে ট্রলারে করে মিয়ানমারের সেনাদের টহল দিতে দেখা যায়। এরপরেই রাষ্ট্রদূতকে ডাকার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। বিনা উস্কানিতে এভাবে সীমান্তের কাছে নতুন করে সেনা সমাবেশের প্রতিবাদে ঢাকা মিয়ানমারকে জানায়, সন্দেহজনক এসব তৎপরতা দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে। এসব তৎপরতা বন্ধ করতে মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ। রোববার বিশ্বে করোনায় একদিনে 3,07,000 রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে 6 সেপ্টেম্বর সর্বোচ্চ 3,06,857 জনের শরীরে মেলে ভাইরাস। সংস্থাটির হিসাবে একদিনে মারা গেছেন 5,500 মানুষ। অবশ্য ওয়ার্ল্ডোমিটারের হিসাবে শনাক্ত ও প্রাণহানি দুটিই কম। মহামারী ঘোষণার 6 মাস পার হলেও কমেনি করোনার প্রাদুর্ভাব। উল্টো প্রতিদিনই হচ্ছে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে রোববার একদিনে 3,07,000 রোগীর শনাক্তের রেকর্ড হয়েছে বিশ্বে।
গত কয়েকদিনের মতোই রোববার বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুও শনাক্ত হয়েছে ভারতে। একদিনে সেখানে প্রাণহানি ১,১৪০ জনের, আর নতুন শনাক্ত ৯৩,০০০-এর বেশি। এদিকে এর মধ্যেই সোমবার থেকে নতুন পার্লামেন্ট সেশন শুরু হচ্ছে দেশটিতে। দিল্লিতে খুলছে জিম ও যোগা সেন্টার। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে রোববার ৪০০-র নিচে মৃতের সংখ্যা রেকর্ড হয়। যুক্তরাষ্ট্রে ৩১,০০০ ও ব্রাজিলে ১৪,০০০ নতুন শনাক্ত মিলেছে। সংক্রমণ বাড়ায় সামাজিক দূরত্ব নিশ্চিতে নতুন কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাজ্য। সোমবার থেকে ৬ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে সরকার। ভারত ও ব্রাজিলে এখনও প্রথম দফার সংক্রমণ শেষ হয়নি। অন্যদিকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার আক্রমণ। করোনার নিষেধাজ্ঞা অমান্য করায় অস্ট্রেলিয়ায় ৭৪ জনকে গ্রেফতার এবং জরিমানা করা হয়েছে ১৭৬ জনকে। তবে গত ৩ মাসের মধ্যে রোববার সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে। ভাইরাস মিলেছে ৩৫ জনে। ২১শে সেপ্টেম্বর থেকে অকল্যান্ড ছাড়া দেশ জুড়ে নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড সরকার। অস্ট্রিয়াতেও দেখা দিয়েছে দ্বিতীয় দফা সংক্রমণ। করোনার বিস্তার বাড়ায় দ্বিতীয়বারের মতো ৩ সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে ইসরায়েল। লেবাননে জাতিসংঘের ৯০ শান্তিরক্ষীর দেহে করোনা শনাক্ত হয়েছে। এদিকে ১৫ সেপ্টেম্বর থেকে আংশিক আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে সৌদি আরব। ইন্দোনেশিয়ায় টানা ৬ দিন ৩,০০০-এর বেশি রোগী মেলায় সোমবার থেকে আবারও রাজধানী জাকার্তায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্যদিকে ফিলিপাইন সরকারের নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তকে বিরোধিতা করেছে দেশটির চিকিৎসকরা। আগামী ২ সপ্তাহের জন্য বিধিনিষেধ শিথিল করছে দক্ষিণ কোরিয়া। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের শিকার ইউরোপ। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি স্পেনে। দিনে অন্তত ১০,০০০ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। বিশেষজ্ঞরা বলছেন, কড়াকড়ি শিথিল করায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার প্রথম দফার ভয়াবহতা অনেকটাই কাটিয়ে উঠেছিল স্পেন, কিন্তু এখন আবার বাড়তে শুরু করেছে সংক্রমণ। প্রতিদিন গড়ে ১০,০০০ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। গত ১৪ দিনে প্রতি ১ লাখে ২৬০ জনের শরীরে মিলেছে ভাইরাস। এক জরিপে দেখা যায় স্পেনের মোট জনসংখ্যার প্রায় ১০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, যা ফ্রান্স, ইতালি, জার্মানি ও যুক্তরাজ্যের শনাক্তের হারের চেয়ে অনেক বেশি। এই সময়টিকে স্পেনের করোনা সংক্রমণের পিক টাইম মার্চ-এপ্রিলের সাথে তুলনা করেছেন বিশেষজ্ঞরা। তবে তা মানতে নারাজ সরকার। তাদের মতে আগের চেয়ে মৃত্যু ও হাসপাতালে রোগীর সংখ্যা এখন অনেক কম। ২১ জুন জরুরি অবস্থা তুলে নেয়ার ২ সপ্তাহের মধ্যে বাড়তে থাকে সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন, বাইরে কড়াকড়ি থাকলেও ঘরের ভেতরে জমায়েত নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ না থাকায় বাড়ছে সংক্রমণ। এজন্য তরুণদের উদাসীনতাকে দুষছে স্পেন সরকার। এদিকে করোনার প্রভাবে স্পেনের অর্থনীতিতে রেকর্ড পরিমাণ ধস নামার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উহানের সরকারি নিয়ন্ত্রিত একটি ল্যাবরেটরিতে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রে থাকা চীনের ভাইরোলজিস্ট। ভিডিও সাক্ষাৎকারে ভাইরাসের উৎসের বৈজ্ঞানিক প্রমাণ আছে বলে জানিয়েছেন লি মেংইয়েন। তার দাবি, করোনা সংক্রমণ নিয়ে বিশ্বকে সঠিক তথ্য দেয়নি বেইজিং। মহামারীর পর থেকে করোনা বিস্তারের পেছনে চীনের ভূমিকা আছে বলে দাবি করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তার সঙ্গে একাত্মতা জানিয়ে করোনার উৎপত্তিস্থল অনুসন্ধানে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায় বিশ্বের অনেক দেশ। করোনা কোথা থেকে এসেছে তা নিয়ে চলছে চুলচেরা গবেষণা। গত ৬ মাসে মিলেছে নানা তথ্য। তবে বিশ্বের বেশিরভাগ গবেষকের দাবি, বাদুড় থেকে উৎপত্তি এই ভাইরাসের। এদিকে উহানের একটি পাইকারি বাজার করোনার উৎপত্তিস্থল বলে দাবি চীনের। যদিও এসব দাবি প্রত্যাখ্যান করে দিয়েছেন চীনের ভাইরোলজিস্ট ডাক্তার লি মেংইয়েন। এই ভাইরাস প্রকৃতি থেকে আসেনি। এর জিনোম সিকোয়েন্স দেখতে মানুষের আঙুলের ছাপের মতো।
এর উপর ভিত্তি করে বিষয়টি বোঝা যায় যে করোনা ল্যাবরেটরিতে তৈরি হয়েছে। এ সংক্রান্ত আমার কাছে শতভাগ প্রমাণ আছে। উহানে সংক্রমণের আগে ডিসেম্বরে করোনা নিয়ে গবেষণা শুরু করেছিলেন বলে জানান লি মেং ইয়েন। গবেষণায় এই ভাইরাস কতটা প্রাণঘাতী ও সংক্রামক তা বুঝতে পারেন তিনি। তবে তার ব্যক্তিগত কাজে নজরদারি সহ হুমকি আসতে শুরু করলে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান ইয়েন। উহানে যখন করোনার বিস্তার ঘটে তখন চীনা সরকার বিশ্ববাসীকে সঠিক তথ্য দেয়নি বলে দাবি ইয়েনের। সাদিয়া ফ্রেন্ড, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2021 সালের জানুয়ারি থেকে সব ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে সৌদি আরব। রোববার এই তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। জানানো হয় 1 জানুয়ারি নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর স্থল, সমুদ্র ও বিমানবন্দর খুলে দেয়া হবে। এদিকে মঙ্গলবার থেকে আংশিক আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে সৌদি সরকার। বিশেষ শ্রেণীর আওতায় রয়েছেন সরকারি ও সামরিক খাতের কর্মকর্তা, কূটনীতিক, বিদেশে কর্মরত শিক্ষার্থী, বিদেশে চিকিৎসা প্রয়োজন এমন রোগী। এছাড়াও উপসাগরীয় দেশগুলোর সংস্থা জিসিসি ও সৌদি আরবের বাসিন্দা নন কিন্তু বসবাসের অনুমতি রয়েছে কিংবা ভ্রমণ ভিসাধারীরা করোনা নেগেটিভ প্রমাণের শর্তে অনুমতি পাবেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের উত্তরসূরি হিসাবে ক্ষমতাসীন দলের মনোনয়ন পেলেন 73 বছরের ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা। দলীয় প্রধান হিসাবে সুগা নির্বাচিত হয়। বুধবার পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনে তার জয় একরকম নিশ্চিত। পার্লামেন্টে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় সুগা খুব সহজেই উতরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। তেমনটা হলে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন সুগা। আবের এই ঘনিষ্ঠ সহযোগী ছাড়াও দলীয় প্রধান নির্বাচনের দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরও 2 জন। তাদের একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিশিদা ফুমিও এবং সাবেক এলডিপি সেক্রেটারি জেনারেল শিগেরু ইশিবা। শারীরিক অসুস্থতার কারণে 28 আগস্ট পদত্যাগ করেন জাপানের দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শিনজো আবে। নেপালে প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধসে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 5 জন, নিখোঁজ রয়েছেন কমপক্ষে 21 জন। রোববার দেশটির 2টি গ্রামে ভূমিধসে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। তারা জানান রাজধানী কাঠমান্ডু থেকে 100 কিলোমিটার দূরের বারাহবাইজ গ্রামে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে 10 জনের মৃত্যু হয়। এছাড়া উত্তর পশ্চিমাঞ্চলের বাগলুং গ্রামে ভূমিধসে মারা গেছেন আরও 2 জন। উদ্ধারকারীরা বলছেন রাতে হঠাৎ ভূমিধস হওয়ায় গ্রামবাসীরা নিরাপদে সরে যেতে পারেননি। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। ভূমিধসে 2 এলাকার শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত ডেডলাইনের একদম শেষ মুহূর্তে মাইক্রোসফটের প্রস্তাব বাতিল করে ওরাকলের সঙ্গে চুক্তি করেছে চীনের বহুল জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। অ্যাপটির যুক্তরাষ্ট্রের কার্যক্রম কিনে নিতে প্রথমে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট আলোচনা শুরু করলেও পরে এ প্রতিযোগিতায় নাম লেখায় মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এরপর টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম কিনতে আগ্রহ প্রকাশ করে ওরাকল কর্পোরেশন। শেষ পর্যন্ত ওরাকলের সঙ্গেই চুক্তি হলো চীনা অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের। প্রেসিডেন্ট ট্রাম্প চীনের টিকটককে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে বর্ণনা করে গত 6 আগস্ট এক নির্বাহী আদেশ জারি করেন। সে আদেশে টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য 15 সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়। আজ পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে ফুটবল মাঠের সমান একটি গ্রহাণু। ঘন্টায় 38,624 কিলোমিটার বেগে ছুটে আসছে এটি। 394 ফুট ব্যাসের এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে 2020 QL2। বিজ্ঞানীরা এতে কোনো বিপদ না দেখলেও নাসা বলছে পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম ও বিশালত্বের কারণে বিপজ্জনক হয়ে উঠতে পারে এটি। 14 আগস্ট প্রথম দেখা মেলে গ্রহাণু 2020 QL2 এর। এটি ছুটে আসছে ঘন্টায় 38,624 কিলোমিটার বেগে। আজ সেটি পৃথিবীর 6.8 মিলিয়ন কিলোমিটার কাছে চলে আসবে। তবে এতে পৃথিবীর কোনো বিপদ দেখছেন না বিজ্ঞানীরা। বলছেন নিরাপদ দূরত্ব রেখে মহাবিশ্বে হারিয়ে যাবে ফুটবল মাঠের সমান গ্রহাণুটি। নাসা বলছে পৃথিবীর এত কাছ দিয়ে অতিক্রম ও বিশাল আকারের কারণে এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। সম্প্রতি
শেষ করছি পূর্ব পশ্চিম। ধন্যবাদ সবাইকে।